আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার যমুনায় তার অনুগত সকল রাজনৈতিক দলগুলো লালু ভুলু কালু মালু বলে ডেকে কমলার জুস আর ফিরতে ফিরতে কথিত ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখার শপথ করানোর সুযোগটি পাচ্ছিলেন না। ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদিকে হত্যা চেষ্টা ইউনূসকে সে সুযোগটি করে দিয়েছে। মজার ব্যাপার হলো, ইউনূস মহাজন যমুনায় যাদেরকে ডেকেছেন তাদের মধ্যেই হাদিকে হত্যা চেষ্টাকারীরাও আছে, এটা মানুষই বলছে। সরকার কান পাতলে ঠিক এই কথাটি শুনতে পেত, কিন্তু সরকারের নাকি পেটটা ছাড়া আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, কান তো নাই। কান থাকলে তো শুনতে পেত। সরকার কেবলমাত্র জনগণের জান মাল অর্থ খাওয়ার জন্য পেটটা নিয়েই টিকে আছে। অত্যন্ত সুন্দরভাবে এখন গুলিবিদ্ধ হাদি ইউনূস সরকারের পেটে ঢুকে গেল। যমুনায় লালু ভুলু কালুরা গিয়ে বৈঠক করে জুস খেয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে এলো সকাল সকাল। এরপর হাদি মরুক বাচুক, কার কি এসে যায়। হাদিকে হত্যা চেষ্টা আবার লালু ভুলু কালুদের একত্রিত করে দিয়েছে, এটাই তো অনেক অনেক না, কি বলেন? দাঁড়ান, আরো কিছু আছে, চলুন শোনা যাক বাকি কথা। ছবিটা একটু ভাবুন তো ঠান্ডা মাথায়। একদিকে হাসপাতালে লাইফ সাপোর্টে পড়ে আছে এক তরুণ যার মাথার ভেতর বুলেট, অন্যদিকে যমুনার নরম সোফায় বসে অভূতপূর্ব নির্বাচন, জুলাইকে ওন করা, ষড়যন্ত্র নস্যাৎ করার ভাষণ। যাকে গুলি খাইয়ে এই রাজনৈতিক নাটকের নতুন দৃশ্য সাজানো হলো সেই হাদি, আর যারা সেই গুলিকে পুঁজি করে ফ্রেম বানাচ্ছে তারা সেই লালু ভুলু কালুর দল, যারা প্রতিটি রক্তপাতকেই নিজেদের এজেন্ডার জ্বালানি বানাতে অভ্যস্ত। গত এক বছরে আমরা দেখেছি সেটা। দেশে কিছু ঘটা মাত্র এই ইউনূস ডাক পাড়ে যমুনা থেকে, কোথায় আমার লালু ভুলু কালু মালু, আর লেজ নাড়তে নাড়তে সবাই গিয়ে যমুনায় ঢোকে, জুস পান করে, আর বেরিয়ে এসে টিভি ক্যামেরার সামনে সেই এক বছর ধরে বলা কথার পুনরাবৃত্তি করে। বেশ একটা ফটো সেশন হয় এবং ইউনূস সরকার যমুনায় বসে হাসে আর হাদিদের গিলে ফেলা পেটে হাত বুলায়। ইউনূস সরকার খুব সচেতন ভাবে এই হামলাকে আওয়ামী লীগের ঘাড়ে তুলতে চায়, কিন্তু সরাসরি বলতে পারে না। তাই কি করে? দেশের গোয়েন্দা সংস্থার আগে বিভিন্ন অ্যাক্টিভিস্ট, অ্যানালিস্ট, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, মানে এদেরকে দিয়ে ফেসবুকে রায় দিয়ে দেওয়ায় এটা নাকি সাবেক ছাত্রলীগ নেতা করেছে, মানে আওয়ামী লীগই করেছে। অথচ যে মানুষটাকে এখন ছাত্রলীগের ব্যানারে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সে জুলাই পরবর্তী সন্ত্রাস আর থানা দখলের সময় অস্ত্রসহ ধরা পড়ে, পরে আবার জামিন নিয়ে বেরিয়ে ইনকিলাব অফিসে ঢুকে যায়, হাদির সাথেই উঠে বসে, মিটিং মিছিলে যায়। তখন কিন্তু কেউ তাকে লীগের দালাল বলে চিহ্নিত করেনি, কেউ মাস্ক দেখে চিনতে পারেনি। তখন ছবি তুলতে আপত্তি ছিল না, তখন তো মাস্ক ছিল না। মাস্ক তো গতকাল, মানে যখন হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে তখন পড়েছে। এখন হঠাৎ সব জানাজানি, সব বোঝাবুঝি, কিন্তু প্রশ্নটা কেউ করে না, তাহলে এতদিন তাকে গ্রেপ্তার করতে কে ঠেকিয়েছিল? এতদিন তাকে ছাত্রলীগ বলে গ্রেপ্তার করা হয়নি কেন? এতদিন মানে তাকে ছাত্রলীগ বলে কেন সাজা দেওয়া হয়নি? মানে গল্পে যে ফাঁক থেকে যায় ভাইরা আমার, তাই না? গত বছর 400-র কাছাকাছি থানা ভাঙচুর আর অস্ত্র লুট হয়েছে, যার সামান্য অংশ উদ্ধার হয়েছে, বাকিটা বাতাসে ভাসছে। তখন রুষ্ট হবে ভেবে এই ইন্টেরিম ছাড় দিয়েছিল। এখন সেই ছাড়ের দাম দিচ্ছে পুরো জাতি, পুরো দেশ। যে রাষ্ট্র নিজের থানার অস্ত্র ফেরত আনতে পারে না, সে রাষ্ট্র প্রার্থীর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? আর সত্যি কথা বলতে কি, এই ইন্টেরিম কখনোই সত্যি চেষ্টাটা করেনি, কারণ এই অস্ত্র কার হাতে আছে সেটা তারা খুব ভালো করে জানে। সেই হাতগুলো এখন তাদের রাজনৈতিক দর কষাকষির অংশ। একে বলে নিয়ন্ত্রিত অরাজকতা। সাদিক কায়েমদের চেহারা ভাসে আপনার চোখে ভাইরা? আচ্ছা থাক, ভাসুরের নাম মুখে নিতে নেই, তওবা তওবা। হাদির উপর গুলি সেই অরাজকতার দ্বিতীয় গিয়ার। প্রথম গিয়ার ছিল জুলাইয়ের সন্ত্রাসী মব, যেখানে গণতন্ত্রের নাম করে যা যা হয়েছে তার বড় অংশই ছিল মেটিকুলাস ডিজাইন, টার্গেটেড স্নাইপার শুট আর সংগঠিত লুণ্ঠন। এখন সেই একই স্কুলের গ্রাজুয়েটরা, প্রাক্তন ছাত্রলীগ অ্যাক্টিভিস্ট, জুলাই যোদ্ধা, জুলাই জিহাদি বিভিন্ন ব্যানারে ঘোরাফেরা করছে। হাসনাত, সার্জিস, সাদিক, দাউদ একসময় ছাত্রলীগের তকমা গায়ে লাগিয়ে যাদের দিয়ে আওয়ামী লীগকে বিতর্কিত করা হয়েছিল, আজ তারা অন্য ক্যাম্পের তারকা সৈনিক এক একজন।
টিভিতে বসে ফেসবুকে লাইভ দিয়ে গর্ব করে বলে তারা নাকি তখনই ভেতর থেকে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে যোগ দিয়েছিল আওয়ামী লীগে। অর্থাৎ গল্পটা হলো গিয়ে যখন তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের দলের লুঙ্গির নিচে ছিল তখনও মূল সুতো অন্য কারো হাতে ছিল, আর আজ যখন তারা ফ্যাসিবাদ বিরোধী শিবিরে তখনই সেই সুতো রাজনৈতিক গোয়েন্দা এবং বিদেশি ডিপ স্টেটের হাতে। হাদি আর মাসুদ এসব স্টকের অংশ। কখন কোথায় এই স্টক খেলা হবে, কখন কাকে দিয়ে কাকে মেরে ফেলা হবে সেটা ঠিক করে যারা বিরাজনীতিকরণের ফর্মুলা লিখছে। ফর্মুলা 1 ছিল বিচারবিহীন ওয়ার অন টেরর, ফর্মুলা 2 হলো সবাই খারাপ সবাই হত্যাযোগ্য এমন একটা মানসিকতা তৈরি করা। এই প্রেক্ষাপটে হাদির ওপর গুলি কাকে কি সুবিধা দিল সেটা একটু ঠান্ডা মাথায় ভাবা দরকার, যেটা আসলে সকালের ভিডিওতে কিছুটা বলেছি। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা এমন যে এই 14 মাসে তাদের কর্মীরা গণহত্যা, খুন, গুম, বুড়িগঙ্গা থেকে লাশ সবকিছুর শিকার হয়েছে। তাদের কেউ দ্রুত জামিন পায়নি, বরং পায়নি বলেই সংগঠনটা ভাঙাচোরা। এই অবস্থায় আওয়ামী লীগ দিনের আলোতে রাজধানীতে বসে ইনকিলাব মঞ্চের মতো ছোট প্ল্যাটফর্মের এক নেতাকে মারতে যাবে, এটা পাগলেও বিশ্বাস করবে না, এবং যারা বিশ্বাস করে তারা রাজনৈতিকভাবে নির্বোধ। কাজেই যে গল্পটা বানানো হচ্ছে লীগের সাবেক লোক মানে কাজও লীগ করেছে, এই সরলীকরণটা ভীষণ ইচ্ছাকৃত এবং মানুষ খাচ্ছে না, একদমই খাচ্ছে না। এদিকে আদালতের নথি দেখাচ্ছে যাকে এখন মূল শুটার বলা হচ্ছে সেই ফয়সাল করিম মাসুদকে অস্ত্র মামলায় জামিন দিয়েছে হাইকোর্টের বেঞ্চ খুব দ্রুততার সঙ্গে। একবার 6 মাস, আরেকবার 1 বছর, মানে 2 দফায়। সে বিচার বিভাগের কৃপায় বেরিয়ে এসে হাদিদের সঙ্গে রাজনীতি করেছে, মিছিলে গেছে, অফিসে ঘুরেছে, বৈঠক করেছে, অনেক ছবি দেখতে পাচ্ছি আমরা। হাসনাত কায়েমের সঙ্গে তার চা খাওয়ার ছবি আছে, একই শার্ট পরা যে শার্ট পরে পুলিশ তাকে ধরেছিল। আর আজ যখন গুলি করেছে বলে অভিযোগ উঠছে তখন দায়টা কেন ছাত্রলীগ আর আওয়ামী লীগের ঘাড়ে বলুন তো, বলুন প্লিজ। ইউনূস সরকারের নিজস্ব বিচার বিভাগ যার জামিন দেয়, যার ওপর গোয়েন্দাদের নজরদারি থাকে, তাকে নিয়ন্ত্রণের ব্যর্থতা কি কেবল তার পুরনো রাজনৈতিক পরিচয় দিয়ে আপনি সেরে দিতে পারবেন? তাও আবার লুঙ্গির নিচে আশ্রয় নেওয়া ফেক পরিচয় গ্রহণ করে আসল পরিচয়ে পুরনো সংগঠনকে বিবস্ত্র কর্নেওয়ালারা। মাসুদ তো তাই না? ইউনূস সরকারের জন্য তো এটা নিঃসন্দেহে সুবিধাজনক একটা খেলা। একদিকে উচ্চবিত্ত বখাটে বুদ্ধিজীবী আর এনজিও মিডিয়া গোষ্ঠী গত 1.5 বছরে এমন এক নেরেটিভ দাঁড় করিয়েছে যে কেউ আওয়ামী লীগের আশেপাশে থাকলে হত্যাযোগ্য, তার বাসায় আগুন দেওয়া যাবে, 32 পুড়িয়ে দেওয়া যাবে, মানে সেটা নাকি গণ অভ্যুত্থানের উপজাত। তার স্ত্রী সন্তানদের উপর পাশবিক হামলা হলে সেটা নাকি রাগের বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা নাকি কি যেন প্রোপাগান্ডা সচিব বলেছিল, ভুলে গেছি, প্রেসার গ্রুপ। অন্যদিকে একই বুদ্ধিজীবী এখন ঠান্ডা মাথায় মেনে নিচ্ছেন এই ইন্টারিম যেভাবে সন্ত্রাস আর সন্ত্রাসী মবকে বৈধতা দিয়েছে তাতে এখন পুরো দেশটাই হত্যাযোগ্য স্পেস হয়ে গেছে। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, নিরীহ ভোটার হন, একদিন আপনার মাথায়ও স্নাইপারের লাইন পড়তে পারে। আমার প্রশ্নটা আপনাদের কাছে এবং গুরুত্বপূর্ণ মনে করে প্রশ্নটি নিয়ে ভাববেন আশা করি। যদি কোনো পক্ষ বছরের পর বছর ধরে একটি দল বা রাজনৈতিক শক্তিকে ফ্যাসিস্ট বলে ঘোষণা করেন, তাদের উপর যে কোনো সহিংসতাকে বৈধ করে তোলেন, ভোটের অধিকার কেড়ে নেওয়াকে বিপ্লব বলে বিক্রি করেন, তাহলে আপনি আসলে নিজের জন্যই একদিন সেই ভয়ঙ্কর গর্তটা খুঁড়ে গেলেন ভাইজান। আজকে আপনি সিলেক্টিভ নিন্দা জানিয়ে ভাবছেন দায়টা সবই অন্যের, কিন্তু সত্যি হলো আপনি যে মবকে তৈরি করেছেন সেই মব জানে না কোন মুখ আওয়ামী লীগের, কোন মুখ বিএনপির, কোন মুখ বখাটে বুদ্ধিজীবীর। তারা শুধু জানে মারতে পারলেই ন্যায় বিচার, লুট করতে পারলেই বিপ্লব। এই হাদিকে কেন্দ্র করে, হাদির উপর মানে গুলি করাকে কেন্দ্র করে আপনি অলরেডি আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, মাসুদ কামালের মতো বিশ্লেষকদেরকে হত্যাযোগ্য করে তুলছেন। শাওনের নামে আপনি পোস্ট দিচ্ছেন, ভয়াবহভাবে মানে ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি তো মনে করছি যে সরকারের উচিত অবিলম্বে এদের নিরাপত্তা নিশ্চিত করা, যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা হবে। এটা আমি দেখতে পাচ্ছি এদের উস্কানিতে। আবার যমুনার মিটিং এ ফেরত যাই। হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই যাদের ডাকা হলো তারা কারা? বিএনপি, জামায়াত, এনসিপি, ইনকিলাব মঞ্চ, মানে লালু, ভুলু, কালু, মালু সবাই উপস্থিত। টেবিলে ভাষণও প্রস্তুত। জুলাই অভ্যুত্থানকে খাটো করার ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে, নির্বাচন বানচাল চক্রান্ত বন্ধ করতে হবে, চক্রান্ত চলছে, আমরা ঐক্যবদ্ধ থাকব, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। কথাগুলো শুনতে কিন্তু খুব ভালো,
কিন্তু রক্ত কেউ দেখে না, দেখে কেবল রাজনৈতিক ক্যাপিটাল। হাদির ওপর গুলিকে তারা আবার জুলাই বয়ানের অংশ বানিয়ে ফেলছে, যেন এই হামলাও আসলে সেই তথাকথিত অভ্যুত্থানের ধারাবাহিকতা, তার বিরুদ্ধে নাকি নতুন ষড়যন্ত্র। এখানে ইউনূস খুব সচেতন এবং তার চালাকিটাও খুব পরিষ্কার। তার কোনো রাগঢাক নেই। তিনি জানেন এই ঐক্য ভাঙলে তার পায়ের নিচের মাটি সরে যাবে। তাই একদিকে তিনি বলছেন বড় শক্তি কাজ করছে, প্রশিক্ষিত শুটার মাঠে নেমেছে, অন্যদিকে সেই বড় শক্তির নাম কখনোই উচ্চারণ করছে না, কারণ ওই শক্তির একটি অংশ তার নিজের স্টেক হোল্ডার গ্রুপের ভেতরে বসে আছে। জামায়াতের সহজ সরল নেতারা ইতিমধ্যে বলে দিয়েছে তারা আগে গণভোট এবং পরে নির্বাচন চেয়েছিল। নির্বাচন গণভোট একদিনে করার আইডিয়াটা কোথা থেকে এসেছে সেটা কারো অজানা নয়। আরেকদিকে বিভিন্ন মুখে মুখে ঘুরছে যে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং এর প্ল্যান, জাতীয় বক্তব্য। এগুলো ডিপ্লোম্যাটিক ভাষা নয়, এগুলো সিমটম, অর্থাৎ ভেতরের রোগ বাইরে বেরোনোর লক্ষণ। গণরাশেদের মতো নেতারাও নাকি এই তথ্য জানে। ভাবুন একবার। আমার তো মনে হয় প্ল্যানটা খুব স্পষ্ট এবং পরিষ্কার। নির্বাচনের হাওয়া তোলা হবে, মাঠ গরম করা হবে, কিছু জায়গায় লক্ষ্যভিত্তিক খুন গুলিবর্ষণ হবে, তার দায় পুরোটাই আওয়ামী লীগের কাঁধে চাপানো হবে। তারপর বলা হবে দেখুন এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়, তাই গণভোটটা একমাত্র উপায় হিসাবে স্বীকৃতি দিতে হবে। শুধু গণভোট হবে মানে ফেব্রুয়ারি 12 তারিখে। সেই গণভোটের ওপর ভর করে সংবিধানের কাটাকুটি হবে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আরো সাংবিধানিক করে ফেলা হবে। দুই দলের বাইরে নতুন রাজনৈতিক আর্কিটেকচার, সব এই প্যাকেজে ঢুকে যাবে। এই পুরো খেলায় হাদিদের জায়গাটা কোথায়? খুব সহজ। তারা হলো ব্যবহারযোগ্য, নষ্টযোগ্য পণ্য, রাজনৈতিক দুর্বৃত্ত। কখনো ছাত্রলীগের নাম লাগিয়ে, কখনো ইনকিলাব মঞ্চের ব্যানারে, কখনো জুলাই যোদ্ধা ব্র্যান্ডে, তারা সবাই একই স্টকে রাখা হয়েছে। যখন যাকে দরকার তাকে নিয়ে এসে ভাঙিয়ে খাওয়া হবে। আপনি একদিন যাদের দিয়ে থানা ভাঙাবেন, আরেকদিন তাদের দিয়ে প্রতিপক্ষের প্রার্থীকে মারাবেন, তৃতীয় দিন তারা মরে গেলে কাঁদবেন, আর চতুর্থ দিন সেই লাশ নিয়ে রাজনীতি করবেন। খুব সুন্দর খেলা, কিন্তু দুর্দান্ত খেলা। আর আপনি যদি সেই বুদ্ধিজীবী হন যিনি একসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী সংগ্রামের নামে এই সহিংসতাকে তাত্ত্বিক বৈধতা দিয়েছেন, আজ আপনি দেখছেন আপনার নীরবতা আপনাকেও হত্যাযোগ্য করে তুলছে। আপনি যদি সেই মিডিয়া হন যে জুলাইয়ের দঙ্গলকে, জুলাইয়ের মবকে জনতার অভ্যুত্থান লিখে হেডলাইন করেছেন, আজ আপনাকে কেউ বিশ্বাস করছে না যখন আপনি হাদির হত্যা চেষ্টার বিচার দাবি করছেন, কারণ আপনি নিজের হাতে বিচারহীন বাংলাদেশের নৈতিক বুননটাকে ছিঁড়ে ফেলেছেন। শেষ করি, ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে। আমার কথা হলো দেশের পরিস্থিতি ইউনূস মহাজনের পচা মাথা থেকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে হাদিরা মরবে, মাসুদরা গুলি করবে, ফেসবুকের প্রোপাগান্ডিস্টরা রাতারাতি দোষী নির্ধারণ করবে, আর যমুনার ঠান্ডা ঘরে বসে লালু ভুলু কালুরা জুস খেয়ে ঐক্য, জুলাইকে ওন করা, ঐতিহাসিক নির্বাচনের মুখস্থ বুলি আওড়াবে। রাষ্ট্র তার পেট নিয়ে টিকে থাকবে, বিচারহীনতা তার মুদ্রা হবে, আর গোটা সমাজকে এমন এক জায়গায় নামিয়ে আনা হবে যেখানে প্রত্যেকের চোখে সম্ভাব্য টার্গেট। এই অবস্থায় আসল কথাটা হলো দেশেরই কেউ নিরাপদ নয়। আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামায়াত নয়, এমনকি সেই বখাটে বুদ্ধিজীবীও নয় যে ভেবেছিল সবসময় নিরাপদ দূরত্ব থেকে আগুন দেখবে। আপনি যখন এমন এক রাজনীতিতে হাততালি দেন যেখানে কাউকে একবার ফ্যাসিস্ট বলে ঘোষণা করা হলে তার সব অধিকার কেড়ে নেওয়া যায়, তখন মনে রাখবেন আগামীকাল আপনাকে রাজাকার, এজেন্ট, ডিপ স্টেটের পুতুল ট্যাগ লাগাতে কারো 2 মিনিট লাগবে না। হাদির গুলিটা সিম্পলি একটা বুলেট না, এটা একটা সিস্টেমের ছিদ্র দিয়ে দেখা যাওয়া এক্সরে। ওখানে দেখা যাচ্ছে হাদিরা মারা যায় আর লালু ভুলু কালুরা যমুনায় বসে জুস খায়। স্টেট ক্রাফটের ভাষায় তাকে বলে জাতীয় ঐক্য আর অভূতপূর্ব নির্বাচন প্রস্তুতি। বাকিটা দুঃখজনকভাবে পূর্ব নির্ধারিত স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্ট হয়েছে হাইতিতে, ইয়েমেনে, মিশরে, আরো তো তিউনিশিয়ায়। বাংলাদেশ এখন সেই জায়গায়, ইউক্রেনও সেই জায়গায় ছিল। ধরতে পারছেন আপনারা? ধরতে পারছেন। ভালো থাকবেন সবাই। প্রিয় সুধী, সবাইকে মুজিবের শুভেচ্ছা। এটি বিজয়ের মাস। আর মাত্র 2 দিন পরে 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 54 বছর। এই 54 বছরে যারা এই বাংলাদেশটাকে গ্রাস করতে চেয়েছিল, যারা এই বাংলাদেশটাকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল, যেই বাংলাদেশটাকে যারা অসাম্প্রদায়িক চেতনা থেকে একটি সাম্প্রদায়িক মৌলবাদী রাষ্ট্র করার চেষ্টা করেছিল, রাষ্ট্রের টাকায় গত 54 বছরে মানুষের জাকাতের টাকায়, ফেতরার টাকায়
কোরবানির পশুর চামড়ার টাকায় যাদেরকে আপনারা লালন পালন করেছেন, তারা আজ পশু হয়ে, কোরবানির পশুর চামড়ার পয়সা খেয়ে যারা বড় হয়েছে, তারা আজকে পশু হয়ে আমাদের স্বাধীনতার পতাকাকে খামচে ধরেছে, আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে খামচে ধরেছে, এবং আমাদের এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে হাজার হাজার বছর থেকে চলে আসা আমাদের যে জারি গান, আমাদের সারি গান, আমাদের মুর্শিদি, মারপতি, রামপ্রসাদী, কীর্তন, নজরুল, রবীন্দ্রনাথ, আমাদের যে গানের ধারা, সেটাকে তারা বাউলদেরকে আক্রমণ করা শুরু করেছে, তারা মাজার ভাঙা শুরু করেছে। তারা বাংলাদেশের জন্মের সাথে যে দলটির নাম ওতপ্রোতভাবে জড়িত, যে দলটি না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি হতো না, যে ব্যক্তির জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশ হতো কিনা সন্দেহ, সেই ব্যক্তিকে, সেই দেশকে, সেই কনসেপ্টকে বারে বারে আঘাত করার চেষ্টা করছে। আপনারা জানেন গতকাল হাদি, তার নামের আগে কিন্তু আরেকটি শব্দ যোগ হয়, সেটি ওসমান নয়, আরেকটি শব্দ যেটি বলে তিনি মিডিয়াতে প্রচার পেয়েছিলেন, সেই মানে যেটা সিরে ফেলতে চেয়েছিলেন আর কি, আমরা তো সেগুলো বলতে পারি না। সেই হাদি, সেই সিরে ফেলা হাদি নিজেই সিরে গেছেন। এখন এই হাদিকে হত্যা করলো কারা, আমরা কিন্তু অর্থটা খোঁজার চেষ্টা করছি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নাকি জয়েন্ট সেক্রেটারি রুহুল কবির রিজভী, তিনি বলেছেন যে পুলিশরা তাকে বলেছে যিনি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন, শুটার ছিলেন, তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত। তো এটা তো বিচিত্র কিছু না। আবরারকে হত্যা করেছে, ছাত্রলীগের উপরে দোষ এসছে, পরবর্তী দেখা গেছে যে আবরার হত্যাকারী যেগুলো ছিল এগুলো সব এখন ছাত্র শিবিরের নেতা হয়ে গেছে। তার মানে বিভিন্ন দলে থেকে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, লুণ্ঠন এবং দর্শন এই রকম কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বছরের পর বছর। যখন সুযোগ এসছে তখন মুখ থেকে মাস্কটা খুলে তার আত্মপরিচয় দিয়েছে। তো এখন এই যে জামাত শিবিরের যে ছেলেটি এই মানে ওসমান হাদিকে হত্যা করলো, তিনি এখন নির্দ্বিধায় ছাত্রলীগ হয়ে যাবেন। কেন হয়ে যাবেন? কারণ এখন তো ছাত্রলীগের গায়ে কালিমা লেপন করতে হবে। তারাই বলছে ছাত্রলীগ নেই, আওয়ামী লীগ নেই, তাহলে আসলো কোত্থেকে? তারা আছে তাহলে তাদের বাসায় না? এই হাদি কিন্তু মারা গেছে, হাদি কিন্তু জীবিত নেই, কিন্তু হাদিকে মৃত্যু ঘোষণা করা হবে 16 ডিসেম্বর। কেন জানেন তো সেটা? মানে এটা দিয়ে আপনারা প্রমাণটা পাবেন এই কারণে যে এই সাম্প্রদায়িক গোষ্ঠী ছোট ছোট দোকান তৈরি করছে। এই জামাতে ইসলামী গত 30-40 বছর থেকে ছোট ছোট দোকান তৈরি করছে। এই দোকানগুলো দেখলে কোনোটা মুদির দোকান, কোনোটা শুটকি দোকান, কোনোটা আতরের দোকান, কোনোটা জায়নামাজের দোকান, কোনোটা বোরকার দোকান, কিন্তু এই দোকানগুলা নাম ভিন্ন ভিন্ন হলেও মালিকানা কিন্তু একটি, সেটা হলো বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী জামাতে ইসলামী। তারা 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামের যে ছাত্র সংগঠনটি ছিল তার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। সেই ছাত্র সংঘ 3টি দল গঠন করেছিল, আল বদর, রাজাকার এবং আল শামস। এই 3টি বাহিনীর বিভিন্ন দল, কোনোটা রাজাকারের প্রধান ছিল নিজামী, আল বদরের প্রধান ছিল মুজাহিদ, এইভাবে এক একজন জামাতের নেতা এক একটার প্রধান হয়েছে, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ধরে ধরে নিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে গুলি করে হত্যা করেছে, বায়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, অনেককে হাত পা বেঁধে হত্যা করা হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর রায়ের বাজার বধ্যভূমিতে শত শত লাশ, গলিত লাশ, অর্ধগলিত লাশ এবং তাজা লাশ পাওয়া গিয়েছিল। তাদের স্ত্রীরা, তাদের পুত্ররা, সন্তানরা যারা জীবিত ছিল, যারা দেখেছে, ধরে নিতে কারা কারা এসেছিল, তারা কিন্তু সাক্ষী দিয়ে বলেছে। তার মানে তাদের কেউই কিন্তু রাজাকার ছাড়া আর কেউ ছিল না। আল বদর ছিল, রাজাকার ছিল, আল শাম ছিল, আর কেউ না। এবং দেখেন বাংলাদেশে অনেক বীর শ্রেষ্ঠ রয়েছেন, 7 জন। এই 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে কাউকে কি আপনি কখনো মোল্লা দেখেছেন? জামাতে ইসলাম করেছে দেখেছেন? নেজামে ইসলাম দেখেছেন? দেখেননি। আরবি লাইনে পড়াশোনা করেছে দেখেছেন? দেখেননি। অথবা যারা বীর উত্তম ছিল, তাদের মধ্যে যারা বীর উত্তম হয়েছে দেশের জন্য যুদ্ধ করে, তাদের মধ্যে একজনও কি জামাতে ইসলামী অথবা কোনো ইসলামী লাইনে পড়াশোনা করা মৌলবাদী শাসক গোষ্ঠী, মানে আজকের যে জামাতে ইসলামী, তাদের কেউ ছিল? ছিল না।
তারপরে বীর বিক্রম, তাদের মধ্যেও কেউ জামাতে ইসলামী ছিল না। তারপরে আসেন বীর পথিক, তাদের মধ্যেও কেউ ছিল না। কিন্তু এখন তারা দাবি করে তারাই শুধু মুক্তিযুদ্ধ চেয়েছে, তারাই বাংলাদেশ চেয়েছে, আওয়ামী লীগ চায়নি। এই যে মনে করেন মুনাফিকি হচ্ছে তাদের রক্তে। এরা মুনাফিকি ছাড়া ওদের কোনো রক্তের মধ্যে আর কিছু নেই। ওরা গতকাল যা বলবে এর পরের দিন কিন্তু তারটা উল্টাইয়া বলবে। কারণ কি, মুনাফিক হিসেবে তাদেরকে যে প্রমাণ সেটা তো তারা দিতে হবে। 1971 সালের পর এই দেশে কিন্তু তারা রাজাকারি ছেড়ে যখন এই দেশ স্বাধীন হয়, যখন বিভিন্নভাবে পালিয়ে থেকে আস্তে আস্তে যখন সমাজে আসে, তখন আমরা দেখলাম তারা বলে যে না, আমরা তো স্বাধীনতার সপক্ষের। সেদিন মীর কাসেমের ছেলে বলল, আমার বাবা মানে তার বাবা তাকে বলেছে যে আমরা স্বাধীনতা বিরোধী ছিলাম এই কারণে, আমরা মনে করি না এই বাংলাদেশ মনে হয় মুসলিম দেশ হিসেবে টিকে যাবে। আমরা যদি জানতাম যে আজকের মতো বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে টিকে যাব, অর্থাৎ তারা যদি জানতো, তাহলে তারা কিন্তু পাকিস্তানের পক্ষে থাকতো না, বাংলাদেশের পক্ষে থাকতো। তার মানে তাদের আত্ম উপলব্ধির এই জায়গাটি তারা বলে, কিন্তু সত্যিকার অর্থে এখনো তারা বলছে 54 বছরের প্রতিশোধ নিতে হবে। 54 বছরের প্রতিশোধ নিতে হবে কে বলছে? জামাতের নমিনেটেড এমপি প্রার্থী। তাহলে আপনারা বোঝেন 54 বছর আগে কি হয়েছিল। তার মানে তাদের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটি বাংলাদেশের যুদ্ধ হয়েছিল। এখন তারা বাংলাদেশ চায় না, সার্ক কার্যকর। এখন তারা ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সাথে একটি কনফেডারেশন করতে চাচ্ছে, একটা নতুন ধরনের একটা অ্যালাইনমেন্ট করতে চাচ্ছে। কেন? কারণ পাকিস্তান তো মৌলবাদী উৎপাদন করে, জঙ্গি উৎপাদন করে। এই জঙ্গি এবং মৌলবাদীদেরকে যদি পাকিস্তান থেকে বাপদারাটাকে যদি তারা জিইয়ে রাখতে না পারে, তাদের রাজনীতিতে কিন্তু আর কোনো সম্বল নেই। 71 আমাদের, জারিগান আমাদের, সারিগান আমাদের, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, এরা সবাই আমাদের, গোলাম মোস্তফা আমাদের, সবাই আমাদের। কেন আমাদের? কারণ এরা এই বাংলাকে, এই বাংলার মানুষকে, সংস্কৃতিকে, সাহিত্যকে, ইতিহাসকে ভালোবেসেছে, মানুষের জীবনকে উন্নত করতে কাজ করেছে এবং কাজ করবে। আর জামাতে ইসলাম শুধু নিজে ছাড়া আর কাউকে বোঝে না। আপনি দেখেন, আওয়ামী লীগের কোনো নেতা যদি একটি ব্যাংক তৈরি করে, সেখানে কিন্তু পাড়া প্রতিবেশী এলাকার ছেলেবেলে, শিবির হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তারা চাকরি পাবে। কিন্তু জামাত শিবিরের কোনো প্রতিষ্ঠানে জামাত ছাড়া পিয়নের চাকরিও হয় না। তার মানে হচ্ছে জামাতকেই তারা আলাদা একটা ধর্ম মনে করে। আর আমরা যারা মুসলমান, তাদের জন্য জামাত করা হারাম। কারা বলেছেন? 1200 আউলিয়া, অলি, দেওবন্দ, যাদের হাত ধরে এই ভারতবর্ষে ইসলাম এসছে, তারা বলেছে, আমি তো বলিনি। আপনি দেখেন, আপনি বাংলাদেশের এই হাটাজারিতে যান, তারা বলছে। এবং হাত পাকা নিয়ে যিনি মাওলানা ওয়াজ করেন, এখন জামাতের লগে লিঙ্ক করার চেষ্টা করছেন, তিনি বলেছেন পৃথিবীতে এই দেশে যদি কোনো কমিউনিস্ট পার্টিও, ইসলাম বিরোধী কোনো শক্তিও যদি এদেশের ক্ষমতায় আসে, তারপরেও ইসলাম বেঁচে থাকবে, আশা থাকবে। কিন্তু জামাতে ইসলামী যদি ক্ষমতা আসে, তাইলে ইসলাম বেঁচে থাকার আর কোনো আশাই থাকে না। তাইলে দেখেন, এই দেশটাকে ধ্বংস করা, ইসলামকে ধ্বংস করা, মানুষের যে রীতি নীতি, হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতা, সেটাকে ধ্বংস করার জন্যই কিন্তু জামাত শিবির উঠে পড়ে লেগেছে। এই আমাদের 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর যে হাদিকে হত্যা করেছে বিএনপির জামাতের লোকেরা, বিএনপির লোক না, সরি, কারণ বিএনপির নামে নাম দেওয়া হয়েছে, কিন্তু বিএনপির নেতারা বলছে, পুলিশ তাদেরকে বলেছে, আমি তো নাম দিয়ে বললাম, রিজভি বলেছে যে হত্যাকারী, শুটার যাকে পাওয়া গেছে, সে ওই তার সাথেই ছিল, হাদির সাথেই ছিল। কি ফাটাইয়া ফেলতে বলছে না, সেটা ফাটাইয়া দিছে। সে হাদিকে গুলি করছে। গুলি করা এটা ধরাও পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এবং আপনারা বোঝেন, আওয়ামী লীগ তো একটা জায়গা যেটাকে আপনারা পাইছেন যে দোষ হইলে ওখানে দিতে পারবেন, দিতেই থাকেন। কিন্তু বাংলাদেশের মানুষ এত বোকা না, বাংলাদেশের মানুষ বোঝে। আর আওয়ামী লীগ যদি মনে করেন যে এত শক্তিশালী, তাইলে ভয়ে আরও একটু নত হন। সময় আসছে, একে একে আপনাদের সবাইকে ধরা হবে, গুলি করে নয়, আইনের আশ্রয় নিয়ে আসা হবে। সেদিন হয়তো দূরে আছে, একটু দূরে, খুব বেশি দূরে না। এদেশের মানুষ মুক্তিযুদ্ধের সময়ও বহু কষ্ট করছে, বহু শ্রম দিয়েছে। বেশিরভাগ শ্রম দেওয়া, কষ্ট করা মানুষরা ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের, স্বাধীনতার সপক্ষের আওয়ামী লীগের মানুষ। কারণ আওয়ামী লীগের নেতৃত্বেই এই মুক্তিযুদ্ধটি হয়েছে। মাঠে মুক্তিযুদ্ধ যখন হয়, আর্মিরা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে এবং যুদ্ধ করেছে, কিন্তু এটার পরিচালনার ভার, রাষ্ট্র পরিচালনার ভারের মতো আওয়ামী লীগের হাতেই ছিল। সুতরাং এই আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের আজকে 54 বছর। এই 54 বছরের বিজয় দিবস আমরা এবার করতে পারছি না। আপনারা বিজয় দিবসের ডিসেম্বরের 1 তারিখ থেকে আপনারা দেখতেন রেডিওতে বিজয়ের গান, এখন আর বিজয়ের গান নেই। এখন কাদের গান? পাকিস্তানিদের গান, হাদিদের গান। কি গান এগুলা? ওই যে টাকলা, আরেকটা আছে না টাকলার গান,
এদের কি গান আপনারা বুঝছেন তো, যে বলছে যে 11টা মানুষ একটা বল নিয়ে কি খেলে, এটা আমার বুঝে আসে না, তার বুঝে আসে না। পৃথিবীর কোটি কোটি মানুষের বুঝে আসে, কিন্তু তার বুঝে আসে না। কারণ তার বুঝে আসবে কোত্থেকে? সে তো মৌলবাদী চক্রের, মৌলবাদীদের বীজে জন্ম। সুতরাং তার চিন্তায় তো ওই 1400 বছরেরও পুরনো জাহেলিয়াতের মানচিত্রটা বসে আছে। সে তো আর এই 1400 বছর পরের দুনিয়াতে নেই, সে এখনো আজীব দুনিয়াতে আছে। আসুন, এই মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাস আমাদের ডিসেম্বর, এই ডিসেম্বরে প্রত্যেকটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ফেসবুকে, আপনাদের ওয়ালে, আপনাদের জীবনে, ব্যক্তিগতভাবে সন্তানদের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস শেয়ার করুন, মুক্তিযুদ্ধের একটি গান শুনুন, মুক্তিযুদ্ধের একটি সিনেমা দেখুন এবং এই মুক্তিযুদ্ধকে আমাদের চিন্তায় এবং চেতনায় লালন করুন। এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ, এই দেশ অসাম্প্রদায়িক মানুষের দেশ। আজকে একটা শকুন এসে আপনার গাছের ঢালে বসছে, এই শকুন চিরদিন থাকবে না। এই শকুনকে তাড়ানোর ব্যবস্থা আমরাই করব। আরেকটি মুক্তিযুদ্ধ হবে, সেই মুক্তিযুদ্ধটি আপনারা যারা শরিক হতে চান, আপনাদের জীবদ্দশায় সেই সুযোগ হয়তো আপনাদের কাছে আসবে। এই যুদ্ধ মানে অস্ত্র দিয়ে হবে না, নীতি, নৈতিকতা, আদর্শ এবং সংগ্রামটা হবে আদর্শিক এবং রাজনৈতিক। সেই সংগ্রামের জন্য আপনাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে, আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো